হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে এই যুবশক্তি প্রকল্পের ব্যাপারে জানার জন্য উগ্রীব হয়ে বসে আছেন এবং এই যুবশক্তির কারা টাকা পাচ্ছে কারা টাকা পাচ্ছে না এই ব্যাপারে জানার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলেন অনেকে। আর যারা যারা করেননি, প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনে এই যুবশক্তি রিলেটেড সব ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে, যেটায় আপনাদের হেল্প হবে। আপনাদের পড়াশুনোর জন্য যে টাকা দরকার, আপনাদের লাইফ লিড করবার জন্য যে সামান্যতম টাকা দরকার, সেটা কিন্তু এর থেকে আপনাদের আসতে পারে। তার জন্য গাইড এই চ্যানেলে দেওয়া হবে। তো চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন। এইবার আসছি আসল কথায়। আজকে আমাদের রাজ্য বাজেট পেশ হয়েছে এবং রাজ্য বাজেটে এই যুবশক্তির ব্যাপারে জানানো হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ, কি বৃত্তান্ত, সব আমি বলবো। তার আগে আপনারা কয়েকটা বক্তব্যের ব্যাপারে একটুখানি আপনাদের জানিয়ে রাখি। যেমন হচ্ছে এই পয়েন্টটা, এইটা আমাদের নেওয়া হয়েছে আমাদের আনন্দবাজার পত্রিকার যে অনলাইন সাইট, সেখান থেকে। সেখানে দেখুন বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী, যেটা আগে বলা হচ্ছিল 21 থেকে 40 বছর, সেটা করা হয়েছে 21 থেকে 45 বছর। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে, যেটা যুবশক্তি ভরসা কার্ড বলা হচ্ছে। একটা যুবশক্তি ভরসা কার্ড প্রদান হবে, তাই জন্য এটাকে ভরসা কর্মসূচি বলা হচ্ছে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য 3000, মানে যারা স্নাতক পাশ করেছে, বিএ, বিকম, বিএসসি বা বিটেক যারা হোক, তারা যদি বেকার থাকে তাদের জন্য 3000 টাকা, এবং যারা স্নাতক নয় তাদের জন্য 2000 টাকা। সেটা হতে পারে ডিপ্লোমা, সেটা হতে পারে এইচএস পাস, সেটা হতে পারে মাধ্যমিক। কিন্তু আরো কয়েকটা বক্তব্যে আসছি। যে পরিবারের আয় মাসিক 1 লক্ষ টাকার কম, এই জায়গাটায় একটুখানি লক্ষ্য করার বিষয়। মাসিক 1 লক্ষ টাকার কম রোজগারের পরিবারকে দেওয়া হবে। এটা হতে পারে বছরে 1 লক্ষ টাকাও কিন্তু হতে পারে, এটা জানা নেই যে এটা ঠিকঠাক লিখেছে কিনা, যদিও বা আপাতত এটাই দেওয়া হয়েছে। মাসিক 1 লক্ষ টাকার কম রোজগার যদি পরিবারের হয়, তারা কিন্তু এই সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে। মানে এখানে যদি দেখুন, যে পরিবারের আয় মাসিক 1 লক্ষ টাকার কম এবং যারা কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না, যেমন সেটা হতে পারে আপনার যেটা এখন দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বিধবা ভাতা, হ্যাঁ না তা না, এইসব যদি না পায়, তাহলে তারা কিন্তু এটার জন্য যোগ্য। মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, গভর্নমেন্টের একটা পরিবারে হয়তো একটা প্রকল্পের টাকাই ঢুকবে, যতদূর বোঝা যাচ্ছে। আপাতত এটা কিন্তু শিওর নয়, শিওর যখন হব তখন জানাবো। আপাতত একটা আন্দাজ আমি আপনাদের জানালাম। এইবার এখান থেকে আমরা যে পয়েন্ট আউট গুলো করতে পারছি, সবার আগে যেটা করবেন, এই টাকাটা যদি পেতে হয়, সবার আগে যেটা করবেন ডিবিটি লিঙ্ক। কেন বলছি? এখনই ডিবিটি লিঙ্ক করে রাখুন অ্যাকাউন্টে। কারণ যদি আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেখি, যারা সবার প্রথম ডিবিটি লিঙ্ক করে 2-3 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছিল, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। তার মানে আপনি যত তাড়াতাড়ি ডিবিটি লিঙ্ক করে যত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবেন, তত কিন্তু বেশি সম্ভাবনা আপনার যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো তাই জন্য সবার আগে এখন যেটা করবেন, যাদের যাদের করা নেই তারা সবার আগে আধার লিঙ্ক করুন, তারা সবার আগে কেওয়াইসি করুন, দেন ডিবিটি লিঙ্ক আগের থেকে করিয়ে রাখুন। যখনই এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আপনার প্রবল সম্ভাবনা আপনার সঙ্গে সঙ্গে টাকা ঢোকার প্রসেসও স্টার্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার পর অবশ্যই। তো সবার আগে কেওয়াইসি এবং ডিবিটি এইগুলো করে রাখুন। মাথায় রাখবেন, এইখানের কয়েকটা পয়েন্টের ব্যাপারে আপনাদের বলে রাখছি। সাময়িকভাবে টাকা দেওয়া বন্ধ আছে, তার মানে এই নয় যে টাকা একেবারে বন্ধ থাকবে। অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। অক্টোবর মাস থেকে কিন্তু আপনাদের এই টাকা পাওয়া শুরু হবে। এবার আরেকটা জিনিস, করা যাচাই হবে। আগের বার যে কেউ টাকা তুলেছে, এইবার সেটা আর হবে না, করা যাচাই হবে, কারণ ডিবিটি লিঙ্ক করা হচ্ছে অ্যাকাউন্টে। এছাড়া কি, নতুন আপডেট পোর্টাল চালু হলে পুরনো প্রাপকদেরও নিজেদের তথ্য আপডেট করতে হবে। ঠিক আছে, এমন নয় যে আগে যারা পেতো তারা আপনিই পেয়ে যাবে। যেমন দেখলেন অন্নপূর্ণা ভান্ডারে যেমন হয়েছে, ওই রকম ভাবেই কিন্তু এই আপডেট ভরতে হবে। আগের যুবসাথীর সাথে এখন যুবশক্তির তফাৎটা কোথায়? আগের যুবসাথীতে 1500 টাকা পাওয়া যেত, এখন 3000 টাকা অবধি পাওয়া যাবে। 2000 টাকা কেউ, 3000 টাকা কেউ। আগে 5 বছর অবধি এই টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু যেটা বোঝা যাচ্ছে স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ এই টাকাটা যে পাওয়ার কথা সে পেতে থাকবে।
আর সাধারণ চেকিং হতো আগে, এখন কিন্তু ডিবিটি লিঙ্ক করতেই হবে। এই কটা জিনিসের কথা কিন্তু আপাতত বোঝা যাচ্ছে। আর যে পয়েন্টগুলো একবার আমি ওভারঅল বলে রাখছি, এজ 21 থেকে 45, তবে 45টা চেঞ্জ হতে পারে, 45টা হয়তো 2 বছর পরে গিয়ে এটাকে 40 করে দেবে, ঠিক আছে, 2 বছর পরে গিয়ে এটা 40 করে দেওয়ার সম্ভাবনা থাকছে। কারণ সরকারি চাকরির ক্ষেত্রেও বলা হয়েছে 45 বছর অবধি যারা ব্যক্তিরা আছেন তারা কিন্তু সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেবল, যাদের 40 ছিল 45 করে দিয়েছে, 30 ছিল 35 করে দিয়েছে। তো সেই অনুযায়ী এইটাকেও 40 থেকে 45 বছর হয়তো এই 2 বছরের সাপেক্ষেই করা হয়েছে। 2 বছর পর থেকে কিন্তু এই 45 বছরের গণ্ডিতে যারা, তারা পাবেন না, 40 বছরের অবধি কিন্তু পাবেন। তো তাই জন্য আগের থেকে আমি বলে রাখলাম। আর কি, ফর গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড, যারা গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড তারা পাবে 3000 টাকা। যেমন হতে পারে বিএসসি, বিকম, বিএ, বিটেক, বিসিএ, হ্যাঁ, এরকম যারা রয়েছে, বা তার মানে তার থেকে বেশি পড়াশোনা করেছে যারা, এমসিএ, এমকম, এমএ, এমবিএ, দেন এমটেক, যারা যারা আছে, এমএসসি, সবাই এই 3000 টাকায় কিন্তু পাবে। কিন্তু তার কম যারা পড়াশোনা করেছে, যারা গ্র্যাজুয়েট নয়, যারা ডিপ্লোমা করেছে, ধরুন কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, হ্যাঁ, কেউ ধরুন এইচএস পাস করেছে, কেউ মাধ্যমিক পাস করেছে, মানে মোট কথা গ্র্যাজুয়েট নয়, তারা 2000 টাকা মতন কিন্তু পাবে, 2000 টাকা করে তারা পাবে। ফ্যামিলি ইনকাম বিলো 1 লাখ হতে হবে পার মান্থ। এবার দেখুন, বিলো 1 লাখ পার মান্থ মানে যথেষ্ট, মানে যারা 1 লাখ ফ্যামিলি ইনকাম মানে যথেষ্ট ভালো, তার সচ্ছল অবস্থা, তার মানে মোটামুটি সবাই কিন্তু, এইটা যদি আমরা দেখি, মোটামুটি সবাই কিন্তু পেতে চলেছে, এইটা খুব একটা ইস্যু হবে না। আর তার সাথে নট আন্ডার এনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তাকে অন্য কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে থাকলে চলবে না। যেমন হতে পারে অন্নপূর্ণা ভান্ডার, যেমন হতে পারে অন্য কোনো প্রকল্পের টাকা, কোনো বিধবা ভাতা, হ্যাঁ, হতেই পারে কেউ অল্প বয়সে বিধবা, সে বিধবা ভাতা পায়, তো সেই সব ক্ষেত্রে, বা কোনো পেনশন পায়, বাবার পেনশন পাচ্ছে মেয়ে, হ্যাঁ, বা এই রকম কিছু, তারা কিন্তু এই স্কিমের আন্ডারে পড়ছে না। আর কারা কারা পড়বে না একটা আন্দাজ করে বলা যায়, সেটার ব্যাপারেও আসছি। যেমন হচ্ছে বয়স কি বললাম, 21 থেকে 45, তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে, এটা ম্যান্ডেটারি। তার সাথে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা তার ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে, এইটা থাকবে। এবং কর্মসংস্থান সম্পূর্ণ বেকার, আয় নেই যার, তাকেই একমাত্র দেওয়া হবে। মানে কি করে বুঝবে? পিএফ অ্যাকাউন্ট, কারোর যদি পিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে সে পাবে না, বা তার প্যান কার্ডের যেহেতু ডিটেলস নেওয়া হবে, সেখানে স্পষ্ট দেখা যাবে যে কারোর পার মান্থ ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা ঢোকে, তার মানে এ কোথা থেকে মায়না পায়, তো তারাও হয়তো পাবে না সেই ক্ষেত্রে। আর কি দেখবো, অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা একসাথে দুটো স্কিম পাবে না। প্রাইভেট চাকুরিজীবী বা পিএফ ইএসআই চালু আছে, তারা পাবে না। আয়করদাতা, সরকারি কর্মচারী বা পেনশনভোগী, তারা তো পাবেই না। তাহলে যারা আনঅথরাইজ সেক্টরে কাজ করছে, যারা কিন্তু ক্যাশ মানি পায় হাতে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেতে পারে, কারণ তার কোনোভাবেই তার পিএফইএসআই নেই, এবং তার সাথে তার কোনো মানে ব্যাংক অ্যাকাউন্টে রেগুলার যে একই অ্যামাউন্ট পড়ে এমনও নয়। তো তার ফলে সে কিন্তু এই টাকাটা পেতে পারে, ঠিক আছে। খালি কয়েকটা জিনিস মেনটেন করবে, এখন ব্যাংক অ্যাকাউন্টে একটু টাকা রাখা কমিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট লুফোল বলছি এই অনুযায়ী, যাতে 1 লাখ টাকা পেরিয়ে না যায় ফ্যামিলি ইনকাম, সেটা দেখাবার জন্য আমি বললাম। ওকে, তোমাকে বা আপনাকে কি কি জিনিস রেডি রাখতে হবে? দেখুন, আধার কার্ড অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, আধার কার্ড গুছিয়ে রাখুন, ডিবিটি লিঙ্ক করে রাখুন। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড যেটা, সেটা লাগতে পারে। ঠিকানার প্রমাণ, আপনার ভোটার আইডি কার্ড বা আপনার আধার কার্ড, ঠিকানার প্রমাণ আপনার। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এটা তো লাগবেই। এছাড়া আপনি গ্র্যাজুয়েট, যেখানে ওখানে গ্র্যাজুয়েট চেয়েছে, তাহলে গ্র্যাজুয়েটের সার্টিফিকেট এবং আপনার গ্র্যাজুয়েট অবধি আপনার সার্টিফিকেট এবং আপনার রেজাল্ট কিন্তু লাগছে এখানে। ব্যাংক পাসবুক, প্রথম পাতা স্পষ্ট ছবি থাকতে হবে। অন্যান্য পাসপোর্ট সাইজ ছবি, হ্যানা তানা সার্টিফিকেট লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে। আরেকটা জিনিস আমি বলবো, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে অনেকে স্কলারশিপ পাও, তাদের কি এটা এফেক্ট করবে? আমার মনে হয় না করবে। স্কলারশিপ তোমার প্রাপ্য, স্কলারশিপ তুমি খেটে পাচ্ছ, তুমি পড়াশোনায় ভালো রেজাল্ট করেছিলে বলে সরকার থেকে বা কোনো বেসরকারি সংস্থা থেকে তুমি একটা স্কলারশিপ পাও, সেটা তোমার প্রাপ্য, সেটা হয়তো এফেক্টেড হবে না এই ক্ষেত্রে।
ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্য কোনো কিছু পেয়ে থাকলে তাহলেই কিন্তু বোধহয় সেটা অ্যাপ্লিকেবল হবে। আপাতত সবই ওই কি হতে পারে কি না হতে পারে তার উপরে দাঁড়িয়ে আছে। এই আজকের বাজেটে আরো দুটো জিনিসের উপর আমি জোর দিতে বলবো। যেহেতু এই টাকাটা পাচ্ছেন বা পাচ্ছ, এই টাকাটা যদি পাও তাহলে কোথায় ইনভেস্ট করবে? সবার আগে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য ইনভেস্ট করো। এই কারণে বলছি, 1 লক্ষ প্রায় শূন্য পদ আসতে চলেছে, যার মধ্যে উল্লেখ করেছে 20,000 মতন পুলিশ বিভাগ এবং 50,000 মতন শিক্ষক শিক্ষিকা। তার মানে বাদ বাকি আর পড়ে থাকে 30,000, যেটা আদার্স সব পোস্টের জন্য হবে। তো এই নিয়োগটা কিন্তু বড় একটা হতে চলেছে। তো তার জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো, এটা মাথায় রাখো। আরেকটা হচ্ছে সরকারি চাকরি প্রিপারেশন কেন নেবে, মোটিভেশন কি? 20% ডিএ। সবাই ভাবছে যে খালি 20% ডিএ পাচ্ছ, তা নয়। 7th পে কমিশনের আন্ডারে 20% ডিএ মানে প্রচুর পরিমাণে স্যালারি বাড়তে চলেছে। সবাই ভাবছে 6th পে কমিশনের আন্ডারেই বোধহয় 20% ডিএ, না, 7th পে কমিশন উইথ 20% ডিএ। তো তোমার কিন্তু স্যালারি অনেক বেশি বাড়তে চলেছে রাজ্য সরকারের ক্ষেত্রে। তো রাজ্য সরকারের পরীক্ষার প্রিপারেশনও কিন্তু তুমি নিতে পারো। যেমন হচ্ছে এএনএম, জিএনএম, জেনপাস, এর থ্রু দিয়ে যে চাকরিগুলো হয় এগুলো কিন্তু রাজ্য সরকারের চাকরি এবং প্রচুর পরিমাণে স্যালারি বাড়তে চলেছে বর্তমানে। ঠিক আছে, এইবার চলে আসো যে এই প্রসেস এখানে কি কি হতে পারে। আপাতত তো কিছু জানায়নি কি কি হতে পারে। আমরা যদি অন্নপূর্ণা ভান্ডারের সাথে তুলনা করি, আমরা দেখতে পাবো এখানেও রেজিস্ট্রেশন হতে পারে মোবাইল এবং ওটিপির মাধ্যমে। যেমন আমাদের socialregistry.gov.in যে বলে যে পোর্টালটায় অন্নপূর্ণা ভান্ডারের রেজিস্ট্রেশন হয়েছিল, ওই রকমই একটা পোর্টাল থাকবে বা ওই পোর্টালেই হয়তো থাকবে, হতে পারে। কারণ অন্নপূর্ণা ভান্ডারে একটা জিনিস করা হয়েছিল, আপনারা যদি দেখেন বা তোমরা যদি দেখে থাকো, তোমার পরিবারের সব ডিটেলস অলরেডি নেওয়া হয়ে গেছে। এইবার হয়তো বেশি ঝামেলা করবে না, জাস্ট ক্রস চেক করবে মিলছে কিনা। যদি আপনি তথ্য একটু এদিক থেকে ওদিকে দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। মাথায় রাখবেন ওইখানে যা তথ্য দিয়েছিলেন মোটামুটি যাতে সেমই থাকে, সেই হিসাবে ফর্ম ফিল আপটা করবেন যখন বেরোবে। খুব বেশি যাতে এদিক ওদিক না হয়, এটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করলে ভালো হয়। এরপরে আসছি তথ্য পূরণ। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, হ্যানা ত্যানা যা যা ওখানে চেয়েছিল এখানে ওরকম চাইতে পারে, বা ব্যাংকের ডিটেলস চাইলই না, ডিবিটি লিঙ্ক করাই রয়েছে, সেই অনুযায়ী ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হলো। নথি আপলোড, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেরকম আগেরটায় ছবি তুলে আপলোড দিয়েছিলেন পিডিএফ বানিয়ে, ওরকম দিতে হবে 200 কেবির নিচে করে। অনলাইন অথবা ফিজিক্যালি বিডিও এসডিও অফিসে যাচাই হতে পারে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ফার্স্টে অফলাইন দেওয়া হয়েছিল, দেন অনলাইন দেওয়া হলো। তো এটার ক্ষেত্রেও সেটা হতে পারে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটার ক্ষেত্রে অফলাইন নাও হতে পারে, এটার ক্ষেত্রে পুরোটাই অনলাইনে হতে পারে। নেক্সট চলে আসছি ভরসা কার্ড। যখন সব কিছু আপনার পারফেক্ট হয়ে যাবে ফিল আপ, তারপরে হয়তো সব চেকিং এর পর একটা ভরসা কার্ড বলে একটা জিনিস এটা প্রদান করা হবে। এইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা যেটা পাবেন একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে থাকবে। ওকে, এই সময়ে এই টাইম পিরিয়ডে যেটা করবে যেটা করবে না সেটা বলে রাখছি, বা যেটা করবেন যেটা করবেন না সেটা বলে রাখছি। অফিসিয়াল পোর্টাল এখনো আসেনি, যখন আসবে এই চ্যানেলেই জানানো হবে। তো এই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলে ভিডিও চলে আসবে। আর তার সাথে ডেটা চুরির ফাঁদের জন্য প্রচুর এখন নকল ওয়েবসাইট আসবে যেগুলো আপনার থেকে ডেটা চুরি করতে চাইবে, একদম যাবেন না, একদম সেই পোর্টালগুলোতে পা দেবেন না। আপাতত ওয়েট করে যান, যখন আসবে তখন দেখা যাবে। নিয়ম মেনে অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনো লিঙ্কে ক্লিক করে ফালতু ফর্ম ফিল আপ করতে যাবেন না। যখন আসবে অথেন্টিক তখন জানিয়ে দেওয়া হবে। তো তাই জন্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে? কেউ বলছে কাল থেকে শুরু হচ্ছে, কেউ বলছে পরশুদিন থেকে শুরু হচ্ছে। তো এত সহজে তো শুরু হবে না। যখন অক্টোবর মান্থ বলেছে, অক্টোবর মান্থের যখন ঘোষণা করেছে অক্টোবর মান্থ থেকে দেওয়া হবে, এত তাড়াতাড়ি কিন্তু আমার মনে হয় না পোর্টাল চালু করবে। আর করলেও আবারও বলছি জানিয়ে দেওয়া হবে। তার জন্য আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেল যদি সাবস্ক্রাইব থাকে আপনারা নিশ্চয়ই খবর পাবেন, এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব A to Z এই চ্যানেলে বলে দেওয়া হবে। তাই জন্য অপেক্ষা না করে চ্যানেলটা সাবস্ক্রাইব সবার আগে করে রাখুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা যদি কেউ পড়াশোনার সাথে যুক্ত থাকেন, যারা পড়াশোনা করছেন এএনএম, জিএনএম, জেনপাস এইসব পরীক্ষার জন্য, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9804030739। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে আপনি যেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন।
আশা রাখবো সবাই বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বা করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না, নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, কারণ এই টাকাটা সবাই পাবেন। তো সবাই যদি শেয়ার করেন, মানে যারা যারা উপযুক্ত তারা যদি সবাই শেয়ার করেন নিজেদের মধ্যে, সবাই একসাথে ফর্ম ফিল আপ করেন, সম্ভাবনা বেশি তাদের নিজের ভুলভ্রান্তিগুলো ধরে ফেলার। তো তাই জন্য শেয়ার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব প্রথম 2-3 দিন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার, তারপরে হয়তো এমন হয়ে যায় যে এত কমেন্ট পরে যে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। চেষ্টা করবেন প্রথম 2-3 দিনের মধ্যে যাতে কমেন্টটা করে দিতে পারেন। আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার। আর মোটামুটি ওই কমেন্টগুলোই রিপিট হতে থাকে, তো আপনি যদি কমেন্টের রিপ্লাইগুলো পড়েন আপনার কিন্তু মনের মধ্যে ধারণা চলে আসবে। আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে সেই কমেন্ট থেকে আপনারা দূর করে নিতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে, সেটা পড়াশোনার হতে পারে, সেটা আপনাদের প্রয়োজনীয় এইরকম কোনো ভিডিও হতে পারে। তো তখন আবার দেখা হবে ক্লাসে বা আবার দেখা হবে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।